আসসালামু আলাইকুম। বাংলাদেশ আরও ভয়ঙ্কর কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছে তেমন আশঙ্কাই চারিদিক থেকে তীব্র হচ্ছে। তার একটু নমুনা আমরা দেখতে পেলাম এবং যেটি শোনা যাচ্ছে, সাবেক প্রধান বিচারপতি অর্থাৎ সদ্য পদত্যাগকারী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন। যে জুডিশিয়াল কুয়ের কথা বলা হচ্ছে সেটি আসলে কী ছিল, পরিকল্পনাটা কেমন ছিল, কীভাবে এই কুটি সম্পন্ন করার প্ল্যান ছিল তাদের, আমরা একটু মিলিয়ে নিই। গত কয়েকদিন আগেই তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বললেন যে আর কোনো দিন তার মা বাংলাদেশে ফিরবেন না এবং আবেগঘন নানান ধরনের কথাবার্তা বলতে লাগলেন যে বাংলাদেশের মানুষ বুঝবে যে তারা কী ধরনের আচরণ করেছে তার মায়ের সঙ্গে। কিন্তু পরবর্তীতে আবার আমরা দেখলাম যে একদিন আগে তিনি মন্তব্য করলেন তার মা বৈধ প্রধানমন্ত্রী, এবং এইগুলো আমাদের অনেকে মনেই খটকা জাগিয়েছিল যে তিনি কি প্রলাপ বকছেন নাকি অন্য কোনো পরিকল্পনা থেকে এই কথাগুলো বলছেন, এবং পরিকল্পনা যে কতটা গভীর এবং ভয়াবহ ছিল তা অনেকে হয়তো মেলানোর চেষ্টা করছেন। জুডিশিয়াল কোর্টটি যেভাবে করার কথা ছিল, যেটি আমরা জানতে পেরেছি যে তিনি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে হাইকোর্ট আপিল বিভাগের সব ধরনের কার্যক্রম বন্ধ করলেন। তারপরেও তিনি একটা ফুল কোর্ট মিটিং ডাকলেন, অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্টের সব বিচারপতিকে, প্রায় 90-92 জন বিচারপতিকে সেই মিটিংয়ে অংশ নেওয়ার কথা। এটাই ফুল কোর্ট মিটিং। এবং সেখানে শেখ হাসিনার পক্ষে তারা একটি রায় দিতে চেয়েছিল, একটি ঘোষণা দিতে চেয়েছিলেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটি অবৈধ। এই ঘোষণাটা কখন দেওয়ার কথা ছিল, উদ্দেশ্য যেটি ছিল সেটি হচ্ছে, যেটি জানা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনি যখন রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন, তাকে বহনকারী হেলিকপ্টারটি যখন আকাশের দিকে থাকবে ঠিক তখনই তারা এই ঘোষণাটি দেবেন এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর কিছু জুনিয়র কর্মকর্তা বা মিড লেভেলের কর্মকর্তা, যেটি গুঞ্জন ছড়াচ্ছে, তারা রাজপথে নেমে আসবে এবং পুলিশের যেসব সদস্য আত্মগোপনে রয়েছেন তাদের একটি দল তাদের সঙ্গে জয়েন করবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে আসবে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে একটি বিপদে ফেলা হবে। এই ধরনের একটি কূ ছিল। এবং এর সঙ্গে যদি আমরা আরও একটি বিষয় মিলানোর চেষ্টা করি, গোপালগঞ্জে যা ঘটে গেল শনিবার, বাংলাদেশের ইতিহাসে এমনটি আর নেই এবং রীতিমতো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে বসলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় সভানেত্রী পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী পদ থেকে, তিনি দেশের বাইরে গেছেন, পালিয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাদের রাগ ক্ষোভ হতেই পারে, তারা বিক্ষুব্ধ হতে পারেন, তারা মিছিল সমাবেশ নানান ধরনের তাদের আপত্তির কথা তারা প্রকাশ করতে পারেন। কিন্তু যখন গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রাম, গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখা হলো, তখন যখন সেনাবাহিনী সেটিকে তাদের কাছে অনুরোধ করলো যে অবরোধ তুলে নেওয়ার জন্য, তারা আপত্তি জানালো। এক পর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, দুটি গাড়ি ভাঙচুর করা হলো। আইএসপিআর থেকেও এই বিবৃতি দেওয়া হয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে। সেনাবাহিনীর সদস্যদের গায়ে হাত তোলা হলো, অস্ত্র ছিনিয়ে নেওয়া হলো। এমন ভয়ঙ্কর ঘটনা আমরা তো কল্পনাও করতে পারিনি। নানানভাবে সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করা হয়েছে স্বার্থান্বেষী মহল থেকে। সেনাবাহিনী তো এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদেরকে বিতর্ক মুক্ত রাখার জন্য একটা গুলিও ছোড়া হবে না এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। যাক, তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন। এখন কি প্রমাণ হলো? এই যে শত শত মানুষ নিহত হলেন গণ আন্দোলন, গণবিক্ষোভ বা গণবিপ্লবকে কেন্দ্র করে, এই যে পুলিশ পিটিয়ে হত্যা করা হলো, সরকারের পক্ষ থেকে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছিল যে এগুলো বিএনপি জামাতের নেতাকর্মীরা এগুলো করেছে, শিক্ষার্থীরা এগুলো করেছে, একটা পর্যায়ে সেই ধরনের ব্লেম দেওয়ার চেষ্টা করা হলো। এখন কি প্রমাণ করলো আওয়ামী লীগ? সেনা সদস্যদের গায়ে হাত দিয়ে, অস্ত্র ছিনিয়ে, গাড়িতে ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে কি প্রমাণ করলো আওয়ামী লীগ? তারা কি যুদ্ধ ঘোষণা করলো?
যে কোনো কিছু বিরুদ্ধে তারা অ্যাকশনে যেতে প্রস্তুত যে কোনো সময়, এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা কতটা দুঃসাহসী সেটি প্রমাণ করলো। এবং এটির সঙ্গে আমরা এক্স্যাক্ট জানি না যে পরিকল্পনা ফাঁস করা হয়েছে জুডিশিয়াল কুয়ের, এটিও শোনা গেছে যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা জুডিশিয়াল কুয়ের এই তথ্য ফাঁস করে দিয়েছে, এবং যার কারণে ছাত্র আন্দোলনে অনেক নেতাকর্মী তারা সুপ্রিম কোর্ট এলাকায় গিয়ে মুহুর্মুহু উত্তেজিত হয়ে উঠছিল প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে। সেনাবাহিনীর উপরে আক্রমণ করে আওয়ামী লীগ কি সেটি যৌক্তিকতা তুলে ধরল? এই পরিকল্পনার পক্ষেই কি তাদের অবস্থান তুলে ধরল? অবরোধ তুলে নিতে বলেছে সেনাবাহিনী। এখন দেশে এখন সব জায়গায় পুলিশ তাদের কর্মকাণ্ডে যোগ দিতে পারেনি, সেই জায়গাতে সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে। একই সঙ্গে আমরা দেখলাম গত 2 দিনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষদের কিভাবে বিক্ষুব্ধ করে তোলা হলো। শাহবাগে, চট্টগ্রামে হাজার হাজার মানুষের সমন্বয়ে এই বিক্ষোভ প্রদর্শন করা হলো। বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এটি নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে। সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমরা অবশ্যই সবাই একমত পোষণ করি, কিন্তু কোনটা সংখ্যালঘু নির্যাতন, কোনটা আসলে সামাজিক অস্থিরতা, কোনটা আসলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা? এবং এগুলো বলেছি, আবারও বলতে হচ্ছে, বেছে বেছে হিন্দুদের উপরে নির্যাতন করা হয়েছে তা তো না। এক ধরনের সুযোগ সন্ধানী তারা সবসময় যে কাজটি করে থাকে, লুটতরাজ, সন্ত্রাস, ডাকাতি, এই কাজগুলো করেছে। আবার বিভিন্ন দলের অতি উৎসাহী নেতাকর্মীরা, এদের কোনো আইডেন্টিটি নেই, এরা কর্মী হিসেবে নিজেদেরকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছে, এবং অতি উৎসাহের সঙ্গে তারা অনেক ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যায়। একই সঙ্গে ভারতের যে নানান ধরনের গোয়েন্দা তৎপরতা চলছে, তাদেরও এক ধরনের তৎপরতা থাকতে পারে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে, মানুষ হত্যা, পুলিশ হত্যা, অগ্নিসংযোগ। এবং অবশ্যই আগে যেটি বলছিলাম যে অতি উৎসাহী নেতাকর্মী বিএনপি জামাতের এবং সাধারণ মানুষ যারা বিক্ষুব্ধ ছিল গত 16 বছর ধরে আওয়ামী লীগের উপরে, তাদেরও একটি অংশ রাজপথে নেমে এসেছে। এই সব কিছু মিলে যে অস্থিরতা বাংলাদেশে চলছে, সেখানে আমরা সংখ্যালঘু নির্যাতনকে আলাদাভাবে আইডেন্টিফাই করব কীভাবে? এটা তো গড়েই সমস্যা চলছে। অনেক সাধারণ মানুষও আক্রান্ত হয়েছে, না আওয়ামী লীগ, না বিএনপি, না সংখ্যালঘু, কোনো পর্যায়ে তাদের ফেলা যায় না। তাহলে তাদেরকে কী হিসেবে সংজ্ঞায়িত করা হবে? সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ নিয়েছে, তারা যে সংস্কারের কাজগুলো হাতে নিয়েছে, আমার ধারণা তাদের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্ঠহাকীর্ণ। এই ষড়যন্ত্রের চাল ছিন্ন করে কিভাবে আমরা আপাতত এগিয়ে যাব, সেটুকু শুধু চিন্তা করে বসে থাকলেই হবে না। কীভাবে ষড়যন্ত্রগুলো মোকাবেলা করা যায়, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে কাজ করবে, সেটি তাদেরকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে। আবারও নিশ্চিত করে বলি, ভারত থেমে নেই, তার স্বার্থে যা যা করার করবে। আল্লাহ হাফেজ, নিরাপদে থাকুন সবাই।